ইরান ইস্যুতে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই একটু জানতে চাই যে সাময়িক যে যুদ্ধবিরতি 2 সপ্তাহের, সেটির বাকি আছে আর মাত্র একদিন, কিন্তু ইরান বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এখন পর্যন্ত যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে তাতে করে কি মনে হয় এই যুদ্ধবিরতির পর কি আবারও পাল্টা হামলা শুরু হবে? আম, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এটি আমরা মোটামুটি বলতে পারি যেটি হলো যে একটি চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড রাউন্ড পিস টক যেটি পাকিস্তানে হওয়ার কথা রয়েছে সে বিষয়ে। কারণ এখনো পর্যন্ত মার্কিন প্রতিনিধি, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যারা আসার কথা, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের আসার খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ইরানের পার্লামেন্টের আপনার স্পিকার কিন্তু বলেছে যেটি হলো যে যদি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যদি পাকিস্তানে আসে, তার উপর নির্ভর করে তারা প্রতিনিধি দল পাকিস্তানের দ্বিতীয় দফায় যে শান্তি আলোচনা সেই জায়গায় অংশ নেবে কিনা। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কার যে বিষয় সেটি হলো যে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যেটি হলো যে তারা কোনো হুমকি বা তারা কোনো হামলার ভয়ে বা ট্রাম্প কর্তৃক যে আমরা যদি বলি যেটা হলো যে আহ, নিয়মিত যে তার বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তার যে আপনার কমেন্টস সেগুলো ভয়ভীতি দেখিয়ে বা চাপে ইরানকে নতি স্বীকার করা যাবে না বা আলোচনায় বসানো যাবে না। এবং আমরা সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে আপনাদের সংবাদে বলছিলেন যেটা হলো যে ইরানের একটি কার্গো যেটি জব্দ করেছে মার্কিন নেভি। সো সে বিষয়ে কিন্তু এই আলোচনা কিন্তু এখন অনিশ্চয়তার দিকে আপনার ঠেলে দিচ্ছে। কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে কোনো স্পষ্ট আহ, খবর বা আমাদের জন্য আমাদের কাছে নেই যেটি হলো যে আলোচনা হতেই যাচ্ছে। বাট তবে এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যেটি বলছিলেন যেটি হলো যে হ্যাঁ, নিঃসন্দেহে এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আবার যে আপনার সকল যেটি আমরা সেই কি যে সিজফায়ার, যেটি খুব দুর্বল সিজফায়ার, সেটি কিন্তু ভেঙে যাবে এবং আবার নিঃসন্দেহে কিন্তু আহ, আহ, মার্কিন যুক্তরাষ্ট্র আবার কিন্তু ইরানে হামলা চালাবে এবং সেটি আমার কি মনে মনে হয় হয় যেটি সমঝোতা বা যুদ্ধ বন্ধের কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা? একটি বিষয় আমি যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হলো যে এই জায়গায় আপনার আপনি যদি দেখেন যেটি হলো যে ইরানের যে 10 পয়েন্টস, তাদের যে 10 দফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার 14-15 পয়েন্টস যেটি রয়েছে, সেগুলো কিন্তু এক জায়গায় বা অনেকগুলো বিষয়ে সমঝোতায় আসা কিন্তু আমি মনে করি যেটি প্রায় অসম্ভব। আমি জানি না সেটি হলো যে এই জায়গায় ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন কিভাবে হবে বা এটি আদৌ সম্ভব কিনা। কারণ যেটি হলো যে ইরানের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে হয়, তাকে তার নিউক্লিয়ার পাওয়ার আপনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে সরে আসতে হবে। সেটি নিঃসন্দেহে বলা হয় যে যেটি হলো যে ইরানিয়ান আপনার পলিটিক্যাল রিজিম, তারা কিন্তু সেই বিষয়টিতে রাজি হবে না। হরমুজ প্রণালীর উপর তাদের যে নিয়ন্ত্রণ সেটি ছেড়ে দিতে হবে। সেই জায়গায় কিন্তু তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত, আমি বলবো সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা রয়েছে। আর অন্যদিকে আমরা যেটি বলি সেটি হলো যে এই যুদ্ধ আপনি যদি দেখেন সেটি হলো যে খুব সহসাই শেষ হচ্ছে না। কারণ এই যুদ্ধটি যদি আমি প্রকৃতিগত দিক থেকে আপনি দেখেন, এই যুদ্ধের ন্যাচারটি কিন্তু ভেরি আপনার অ্যাসিমেট্রিক, আপনার অসম বা আনইভেন ওয়ার কিন্তু বিটুইন ইসরায়েল আমেরিকা এবং আপনার ইরানের সাথে। সো এই জায়গায় অসম যুদ্ধের ক্ষেত্রে আমরা যেটি দেখছি, আপনি যদি দেখেন যেটি হলো যে আম, আফগানিস্তানের উদাহরণ দিয়ে আপনি বলতে পারেন যে আফগানিস্তান 20 বছর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র টিকে ছিল। পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আফগানিস্তান ছেড়ে আসতে বাধ্য হয়েছে। অন্যদিকে আপনি আরেকটি বিষয় যদি দেখেন যে এরকম যে ফুজেন ওয়ার বা যেটি হলো যে অসমাপ্ত যুদ্ধ, যেটি আমরা কোরিয়াতে দেখতে পেয়েছি, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে 1953 সালে কিন্তু এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, কিন্তু তখন কোনো শান্তি চুক্তি হয়নি। যার ফলশ্রুতিতে কিন্তু এই যুদ্ধ, আপনি যদি দেখেন যে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ অবস্থা এখনো কিন্তু বিরাজমান। এবং আমাদের আপনি যদি বলেন যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ঠিক এমনটি, সেই যুদ্ধকে আপনি অসমাপ্ত যুদ্ধ বলতে পারবেন। যার ফলে আমি বলি যেটা হলো যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যে স্থবির যে সংঘাত, নিঃসন্দেহে এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে কিন্তু কাছে একটু আহ জানতে চাই যে যখন কিন্তু এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথা বলা হচ্ছে,
সেই সাথে কিন্তু ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে এবং সেখানে কিন্তু শান্তি চুক্তির মধ্যেও হামলা চলমান রয়েছে এবং তারা লেবাননের একটি অংশ দখল করারও পায়তারা করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আহ, এটি বলতে পারেন, যেটি হলো যে মোটামুটি নিশ্চিতভাবে সেটি হলো যে ইসরায়েল বিশেষ করে আপনার সাউথ লেবাননে তারা যে জায়গা তাদের বিশেষ করে এখন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে, এটি আপনার 12 to 14% অফ দ্য টোটাল আপনার লেবানিস আপনার ল্যান্ড এরিয়া, সেটি কিন্তু গাজার মতোই একটি অবরুদ্ধ আহ, এলাকায় পরিণত হতে যাচ্ছে। এবং এটি কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে আপনার নেতানিয়াহু কিন্তু ঘোষণা করেছে, সেটি হলো যে সেটি ইসরায়েলি আইডিএফ এর নিয়ন্ত্রণে থাকবে। কারণ এই জায়গায় আপনি যদি দেখেন সেটি হলো যে এটি সাধারণ মানুষের বসত বাড়ি ছিল এবং মিলিয়নস অফ মানুষ কিন্তু ডিসপ্লেস, তারা কিন্তু তাদেরকে কিন্তু এই শান্তি চুক্তি হওয়ার পরে আপাতত অস্থায়ী যে যুদ্ধবিরতি সে চলাকালীন সময়ে কিন্তু যারা বাস্তুচ্যুত হয়েছিল, যারা ডিসপ্লেস হয়েছিল, তারা কিন্তু তাদের নিজের বাড়ি ঘরে কিন্তু ফিরতে বাধা দিচ্ছে আইডিএফ এর সদস্যরা। তার মানে এটি বলতে পারেন সেটি হলো যে এই যে আপনার দখলকৃত লেবাননের যে ভূমি রয়েছে সেটি ফেরত পাবে কিনা সেটি কিন্তু অনিশ্চয়তা রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু হেজবুল্লাহর কিন্তু সবচেয়ে বড়, আপনি যদি বলেন সেটি হলো যে দ্বিমত থাকবে। যদিও আপনার লেবানিজ গভর্নমেন্ট যদি চুক্তি স্বাক্ষর করে বা সিজফায়ার যদি হয়, তাহলে কিন্তু এই জায়গায় যে সবচেয়ে বড় যে কন্ডিশনস বিশেষ করে ইসরায়েলের, সেটি হলো যে তাদেরকে অস্ত্র সমর্পণ করতে হবে, সেটি কিন্তু হেজবুল্লাহ কোনোদিন করবে না বলে মনে হয়। তার মানে ওই জায়গায় আপনি যদি দেখেন যেটি হলো যে এই সিজফায়ারও কিন্তু আপনার খুবই দুর্বল একটি সিজফায়ার হতে যাচ্ছে, যে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী আহ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারণ সেই জায়গায় কিন্তু আপনার একটি টেকসই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। জি, ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।